প্রতি আপনি চায়নাতে একটা টুর্নামেন্ট হয়েছিল বা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে 14টা দেশের মধ্যে গোল্ড মেডেল অর্জন করেছেন। সেই গল্পটা দিয়ে আসলে শুরু করতে চাই, অভিজ্ঞতাটা কেমন? আহ, যদি অভিজ্ঞতা বলি আমরা সব প্লেয়াররা চাই যে বাংলাদেশকে সবসময় টপে রাখার জন্য। এখন এই গেমসটা আসলে একটা আমার জন্য লাইফের জন্য একটা অনেক টার্নিং পয়েন্ট ছিল, কারণ আমাদের ফেডারেশন থেকে আগামী 2 বছরের মধ্যে কোনো গেম ছিল না, আমরা কোনো গেমস খেলি নাই। অ্যান্ড এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা যে আমরা আসলে একটা প্লেয়ার যদি 6-7 মাস কোনো গেমস খেলতে নাই পারে, তাহলে সেই প্লেয়ারের খেলার পারফরমেন্স কতটুকু থাকে বা কীরকম থাকে সেটা আমরা সবাই ভালোভাবে জানি। তো সেক্ষেত্রে আসলে আমরা যখন দেখলাম যে ফেডারেশন আমাদের জন্য কোনো বন্দোবস্ত করতেছিল না, তখন আমি নিজের উদ্যোগে নিজের স্পন্সর নিজে জোগাড় করে দেন এই অনেক কষ্টে আমি স্পন্সর জোগাড় করি। অ্যান্ড করার পরে আমি এই গেমের জন্য একটা প্রিপারেশন নিই। অ্যান্ড সবচেয়ে বড় বিষয়, আমি এখানে একা ট্রেনিং করি, এমন না আমার কোনো পার্টনার ছিল। আমি একা নিজে কোচ না, যে কেউ ছিল আপনাকে না। দিক নির্দেশনা দিবেন না, বা কেউ দেখিয়ে ছিল দিবেন? না। আমি নিজে একা একা আমার ইউনিভার্সিটি বা আমার ইউনিভার্সিটিতে ছোটো ছোটো ম্যাট আছে, সেখানে আমি ট্রেনিং করতাম। অ্যান্ড ট্রেনিং করার পরে আমি আমার স্পন্সর সব কিছু জোগাড় মোগাড় করে অ্যান্ড দেন আমি ভিসা অ্যাপ্লাই করি। অ্যান্ড ভিসাতে একটা জটিলতা আসে, দেন এখানে অনেক ঝামেলা আসে। তারপর আমি বিজনেস ভিসা করি আমার এই চায়না যাওয়ার। অ্যান্ড ওইখান থেকে আমি গেমসটা খেলতে যাই। তা গেমস খেলতে যাওয়ার পরে আসলে অভিজ্ঞতা আরও বেশি ডিফিকাল্ট ছিল, কারণ ওইখানে কেউ ইংলিশ পারতো না, আর আমার দেশের ভাষা তো আরও না। তো ওইখানে আমি আসলে একা মানুষ, আমার সবার সাথে কমিউনিকেশন করাটা অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বোঝা অনেক difficult হ্যাঁ, অনেক হয়ে টাফ যাচ্ছে। ছিল। আমার খেলা কখন এটা জানা, ওরা সবাই চাইনিজ ভাষায় কথা বলতেছিল, তো আমার জন্য টাফ হয়ে যাচ্ছিল আর কি। তো দেন আমি যেদিন যাই 2 তারিখে, সেদিনই আমার খেলা হয়। অ্যান্ড খেলার পরে আমি জীবন আশা করি নেই যে আসলে আমি এখানে এত এত বড় মঞ্চে 14টা দেশ, এত দেশের মধ্যে আমি খেলতে পারবো। তো তারপরে যখন আমার খেলা হওয়ার পরে আমি জাস্ট সিরিয়াস ছিলাম না, কারণ আমি আমার বেস্ট দিছি। আমার যতটুকু 1 মাস আমি কষ্ট করছি তার বেস্টটাই আমি দিছি। কিন্তু দেওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যখন সবাই পার্টিসিপেট করলো অ্যান্ড রেজাল্ট আসলো, অ্যান্ড রেজাল্ট আসার পরে যখন আমি সবার টপে, তখন আমি নিজে অবাক হয়ে গেছিলাম যে আমি কীভাবে টপে আসলাম। কিন্তু আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। And আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন হলো এটাই যে যখন আমাদের দেশের পতাকা সবার উপরে থাকে, কারণ 14টা দেশ, এখানে ছিল, ফিলিপিন ছিল, এখানে মঙ্গোলিয়া ছিল, এখানে আরও অনেক দেশ ছিল, চায়না ছিল, তার মধ্যে যখন আমাদের দেশ সবার উপরে, এটা আমাদের সবচেয়ে গর্বের বিষয় আর কি। আপনি খুব সহজেই খুব অল্প সময়ে আসলে পুরো জার্নির কথাটা বলে দিলেন, কিন্তু এই যে বললেন যে স্পন্সর আপনি নিজে ম্যানেজ করেছেন, ভিসা জটিলতা হয়েছে, পরবর্তীতে সেখানে গিয়ে ভাষাগত একটা সমস্যা, আপনি ট্রেনিং করেছেন একা একা। আমরা বিভিন্ন সময় দেখি এই যে বাংলাদেশ ফুটবল দলের কোচ নিয়ে নানান আলোচনা হচ্ছে, কাকে রেখে কাকে কোচ করা হবে, কাকে কত বেতন দেওয়া হবে। আপনি সেইখানে একা একজন ব্যক্তি, যিনি আপনি নিজে ট্রেনিং করেছেন, নিজে প্রশিক্ষণ বা অনুশীলন করেছেন, নিজের প্রস্তুতিটা আসলে নিজেই নিয়েছেন। এই প্রস্তুতি বা কিংবা স্পন্সর ম্যানেজ করার যেই জটিলতাগুলো, সেগুলো একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, আমি ফার্স্টে বলি যে আমাদের খেলোয়াড়দের জন্য, মানে আমাদের যারা খেলোয়াড়, এরা আসলে নিজের ফিজিক্যাল দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে খুব পরিমাণে স্ট্রং, খুবই স্ট্রং। এখন এখানে একটা বিষয় হলো কি, আমরা যখন আমাদের প্রথমে ফেডারেশন নিয়ে আসবো, কারণ যে আমরা আমাদের যারা প্লেয়ার, ইন্ডিভিজুয়াল প্লেয়ার, তারা অনেক শ্রম করে। আমরা যখন 4 মাস 5 মাস পরিশ্রম করার পরে যখন একটা গেমসে যাওয়ার পর আমাদের একটা ম্যাচই হয়। যদি আমরা একটা ম্যাচে হেরে যাই, তাহলে আমাদের খেলা শেষ। ক্রিকেট ফুটবল কিন্তু এরকম না, একটা ম্যাচ হারলেও আরেকটা ম্যাচ চান্স থাকে, আরেকটা ম্যাচ হারলেও আরেকটা ম্যাচ চান্স থাকে। বাট আমাদের নাই, আমরা 6 মাস কষ্ট করার পর যখন একটা গেমে যাই, যখন আমরা হেরে যাই, তাহলে আমাদের পুরো টাকাই লস, পুরো জার্নিটা লস, সব কিছু লস। তো ওই চিন্তা ভাবনা করে যখন আমরা সবাই তৈরি হই, মেন্টালি প্রিপারেশন নিই, সব কিছু নিই, তো আমাদের উপরে একটা আলাদা চাপ থাকে দেশের জন্য, যে আমরা দেশের জন্য কী করব বা কী করা উচিত। অ্যান্ড এখানে আমি বলি যে বর্তমান যে অ্যাডক কমিটি আছে, যারা জুলাইয়ের পরে দেওয়া হয়েছে আর কি, আমি মনে করি যে এটা ম্যাক্সিমাম এটা ব্যর্থতা। কারণ আপনি দেখেন, আপনি চিনবেন আমার তাইকোন্ডোতে, আর আমি কিন্তু বড় মাপের প্লেয়ার না, আপনার যেরকম আমাকে বলে আমি বড় মাপের প্লেয়ার না ভাই, আমি যতটুকু করছি আল্লাহ আমাকে দিয়েছে, আমি শুক্রিয়া। কিন্তু আমার লিজেন্ড, আমাদের আইডল আছে দিবু ভাইয়া, যে 19 সালে 7 গেমসের গোল্ড। আমাদের 7 গেমসের ক্যাম্পে একটা ঝামেলা হয়েছিল আর কি। তো ঝামেলাটা এরকম যে আমরা খাবার প্রবলেম ছিল, তো আমরা যখন খাবার নিয়ে প্রতিবাদ করি, তখন তারা আমাদের এক প্রকার হুমকি স্বরূপ বলে যে এটা নিয়ে কোনো প্রতিবাদ করা যাবে না। তো যখন আমরা আরও এটা নিয়ে অনেক ঝামেলা হয়, মানে আমাদের খাওয়া দাওয়া, টাকা পয়সা, অনেক কিছু নিয়ে ঝামেলা হলে আমরা সকল প্লেয়ার নিয়ে মিলে একটা প্রতিবাদ করি, কিন্তু তারা আমাদেরকে একদম মুখে ফেডারেশনকে তো, বা বিভিন্ন ফেডারেশন বা খেলাধুলাকে আমরা তো এন্টারটেইনমেন্টের একটা অংশ হিসেবে দেখি। মানে এখানে কি সামরিক নিয়ম কানুন চলে নাকি? হ্যাঁ, চলে। এমনকি আমাদেরকে 8 জন প্লেয়ারকে বহিষ্কার করা হয়েছে, এবং 8 জন শুধু বহিষ্কার করা হয় নাই, আন্দোলন করা হয়েছিল। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন, ক্রিকেট ফুটবলে তো আন্দোলন করে। কয়েকদিন আগেও মিঠুন ভাই, মুস্তাফিজ ভাই, এরা কিন্তু একটা ছোটোখাটো প্রেসটাকে একটা আন্দোলন করছিল আর কি, মানে ছোটোখাটো বিরুদ্ধে আর কি। তো তাকে বহিষ্কার করা হয়েছে। প্লেয়ার তো স্বাভাবিক অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলতে পারে, তাদের অসুবিধা বলতেই পারে। আমরা যখন এরকম সুবিধা পাচ্ছিলাম না, তখন আমরা এনএসসি বরাবর ছোটোখাটো আন্দোলন করি। আমরা চাইলে অনেক পোলাপান নিয়ে আসতে পারতাম, কিন্তু দেশের কন্ডিশনের চিন্তা ভাবনা করে আমরা 100 এর বেশি পোলাপান নিয়ে আসিনি। আমরা একটা আন্দোলন করি,
তো আন্দোলনে আমরা এনএসএর কাছে জমা দিই, সাইফুল ভাই ছিল, আমিনুল হোসেন স্যার ছিল, তাদের কাছে জমা দিই। তারা আমাদের আশ্বাস দেয় যে না, এটা আমরা সুষ্ঠু তদন্ত করব, এবং তদন্তে যাদের প্রতি অভিযোগ তাদেরকে দিয়ে আমাদের তদন্ত করানো হয়েছে। তো যাই হোক, আমরা তারপরেও হ্যাঁ, তারপরে আমরা ফেডারেশন আমাদেরকে ডাকা হয়। ফেডারেশনে কি যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল হ্যাঁ, তারা ছাড়া কি আর কোনো কর্মকর্তা ছিলেন না? ব্যাপারটা কি এরকম? না, তারাই আমাদের তদন্ত করছে, তারাই আমাদের সব। তো ভালো কথা। তারপরে যখন আমরা তো সবগুলো বিষয় বুঝতে পারি, তো আমরা জিনিস আমাদের মতো স্টেট ফরওয়ার্ড, আমরা আমাদের পাশ হয়, এমনকি আমাদের সবাই সাব গেমস থেকে ক্যাম্প মানে লিখে ক্যাম্প থেকে বের হয়ে আসে, আর সবগুলাই ন্যাশনাল চ্যাম্পিয়ন, যতগুলো প্লেয়ার বের হয়ে সবগুলো ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো বের হওয়ার পরে আপনার আমাদেরকে ডাকা হয়, আমাদের সেক্রেটারি যে এরশাদ স্যার, কর্নেল এরশাদ, অবসরপ্রাপ্ত। তো সে আমাদেরকে অনেক, বুঝতেছেন তো, অনেক কিছু কথাবার্তা বলে ক্যাম্পে ঢুকতে বলে, এবং কি একটু এটা কি ভালো সাজেশন নাকি আপনাদেরকে থ্রেট টাইপের। তো যাই হোক, পরে আমরা তাও স্বীকার করি না, আমরা যাই না। এরপরে আসলে জানি না কবে কি হয়েছে, আমাদের যখন গেম হচ্ছিল না, তখন আমাদের কিছু প্লেয়ার, আমাদের আরও কিছু মেয়ে আছে যারা আসলে নিজের স্পন্সর বা নিজের অর্থায়নে বিদেশে যাচ্ছিল দেশের জন্য কাজ করতে, যাতে আমাদের পারফরমেন্স ঠিক থাকে। এই কমিটি থাকুক বা না থাকুক, সামনে তো খেলতে হবে, এই চিন্তা ভাবনা করি আমাদের নিজের এই অগ্রযাত্রাটি। কিন্তু পরে শুনতে পারি যে আমাদের জন্য আমি একটা এনএসআই থেকে একটা রিপোর্ট, আমার নামে দিতে পারে নাই, কিন্তু এনএসআই থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে যে তারা বিদেশে যেতে পারবে না। এরকম 8-9টা প্লেয়ারের নামে তারা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে যে তারা বিদেশে যেতে পারবে না, এবং তারা কোনো গেমস খেলতে পারবে না। আর একটা কথা হলো যে বহিষ্কৃত তাইকোন্ডো থেকে। তো আমার কথা হলো যে আন্দোলন করার কারণে যদি প্লেয়াররা বহিষ্কৃত হয়, এটা আসলে জুলাইয়ের কোনো, এবং সেটা যদি একটা ভালো কারণ থাকে যে আপনাদের সুবিধা অসুবিধার ব্যাপারে, তো আসলে বিভিন্ন ফেডারেশনে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। আমি একটু জানতে চাচ্ছি যে এশিয়ান গেমসে যাওয়ার আগে আপনি কি আপনার ফেডারেশনে আপনার যারা সভাপতি বা সাধারণ সম্পাদক বা যারা দায়িত্বরত আছেন তাদের কাছে কি আসলে স্পন্সরের জন্য কোনো কথা বলেছেন কিনা, কিংবা তারা কি আসলে সেই দরজাটা খোলা রেখেছিল কিনা আপনার জন্য? এশিয়ান গেমস না, আমি ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম। তো ওয়ার্ল্ড কাপে আমি ফার্স্ট আমার 19 সালে 40টা দেশের মধ্যে আমি গোল্ড নিয়ে আসি থাইল্যান্ড থেকে। ওখানে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র 40 দেশের গোল্ড নিয়ে আসি। এরপরে আমার শ্রীলঙ্কাতে গোল্ড আছে, ইন্ডিয়াতে গোল্ড আছে, অ্যান্ড দেন ওয়ার্ল্ড কাপে আমি পার্টিসিপেট করি। ওয়ার্ল্ড কাপের যাত্রা হলো আগের কমিটি, আগের কমিটি ছিল। ওই সময় আসলে প্লেয়ারদের টার্নিং পয়েন্ট ছিল। ওই সময় আমরা আসলে প্লেয়াররা কোনো খারাপ ছিলাম না, তারা নিজেরা টাকা ম্যানেজ করতো, তারা নিজের ফেডারেশন থেকে অর্থায়ন ব্যবস্থা করতো, এবং আমাদের ওই সময় আসলে আমাদের প্লেয়ার কোনো অবজেকশন ছিল না, কারণ আমরা খেলাধুলা করতাম। প্রতি বছর আমাদের প্রায় 5-6টা ইন্টারন্যাশনাল গেমস থাকতোই। তো সেই ক্ষেত্রে আমাদের ইম্প্রুভও ছিল, আমাদের সাব গেমসে গোল্ডও ছিল, 19 সালে সাব গেমসে গোল্ড, অ্যান্ড আগামী সাব গেমসে আমরা আশা করছিলাম যে আমরা গোল্ড পাবো। কিন্তু এই বর্তমান যে অবস্থান, যারা আমার খেলোয়াড় আছে, যারা টার্নিং খেলোয়াড় আছে, যারা আমরা এখন বাংলাদেশের মধ্যে টপে আসলাম আর কি, তাদেরকে আসলে সাইড, আমাকে এমনকি আপনি জানেন না, এবার ন্যাশনাল হয়েছে, তাইকোন্ডো ন্যাশনাল হয়েছে, সেই ন্যাশনালে আর্মি পার্টিসিপেট করে নাই। যে আর্মি 14বার ন্যাশনাল চ্যাম্পিয়ন, সেই আর্মি এই গেমসটাকে বয়কট করছে। কারণটা হলো তাদের মেন প্লেয়ারদেরকে বহিষ্কার করা হয়েছে। তাহলে একটা ফেডারেশন যদি একটা আর্মি মেন টিম, সেই টিমের পুরো টিমটা যদি বয়কট করে ন্যাশনাল, তাহলে সেটা ন্যাশনাল বলে কিনা আমি জানি না। আপনারা তো খুব কাছ থেকে আপনাদের কর্মকর্তাদের দেখেছেন, মানে তাদের এজেন্ডাটা আসলে কি, যে আপনাদের যারা অ্যাথলেট আছেন তাদের উন্নতি করা, তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, পাইপলাইন তৈরি করা, নাকি হচ্ছে খেলোয়াড়দের বহিষ্কার করা? মানে আপনি যেভাবে বলছেন বিষয়টা তো অনেকটা এরকমই, যে শীর্ষ সারির যারা বা সামনের সারির যারা খেলোয়াড় আছেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। নতুন প্লেয়ার কি তারা তৈরি করেছেন বা করছেন? মানে আমি আপনাকে একটা জাস্ট সাজেস্ট করবো যে আপনি বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশন অফিসিয়াল পেজে যান, দেখবেন যে সেখানে তাদের সবচেয়ে বড় অর্জন একটা স্কুলে তাইকোন্ডো প্রতিষ্ঠান খোলা, এটা তাদের সবচেয়ে বড় এই 2 বছরের অর্জন। এবং দেখবেন যে ওখানে এমপি মিনিস্টারদের ছবি শেয়ার দেওয়া, অভিনন্দন এমপি হয়েছে, এই টাইপের শেয়ার দেওয়া, যেখানে তাইকোন্ডো পেজে সবসময় প্লেয়ারদের ছবি থাকা দরকার, সেখানে আপনি চেক করলে দেখবেন যেখানে এমপিদের ছবিটা শেয়ার দেওয়া, সবচেয়ে বড় অর্জন একটা স্কুলে তাইকোন্ডো খোলা। এটা যদি সবচেয়ে বড় অর্জন হয়, আর কি বলবো। আপনাদের তো বহিষ্কার করা হলো বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যখন বাইরের দেশে গিয়ে প্রতিযোগিতায় স্বর্ণ নিয়ে আসলেন বাংলাদেশের জন্য, তখন কি তারা আপনাদের কোনো অ্যাপ্রিসিয়েশন করেছে? আমাদের সাথে, হ্যাঁ, আমাদের সাথে একজন কোচ বিকেএসপি প্রতিনিধি সে যোগাযোগ করছিল, এবং পার্সোনালি হোয়াটসঅ্যাপে, মানে আনুষ্ঠানিকভাবে ফেডারেশন থেকে আপনাদের সাথে যোগাযোগ? সেই ফেডারেশন কমিটি মেম্বার আর কি। সে ফোন দিয়ে বলছিল যে তুমি এই গেম সম্পর্কে কোনো কিছু বলো না, আমরা তোমাকে সব টাকা পয়সা দিয়ে দিব, তুমি বললো আমি ফেডারেশন থেকে গিয়েছি। তো আমি বলছি যে আমি তো একটা স্পন্সর নিয়ে আসছি, আমি তো তার সাথে বেমানি করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি রাজি হইনি। তো এরপর আমার সাথে কোনো যোগাযোগ করা হয় না। কিন্তু এই কাজটা যদি ফেডারেশন নিজ উদ্যোগে করতো, অ্যান্ড আমাকে না, আরও যদি অন্য প্লেয়ারকে নিয়ে যেত, তাও আমাদের মনে শান্তি লাগতো, না একটা প্লেয়ার বের হচ্ছে। কিন্তু 2 বছরে যদি কোনো গেমসই আমাদের না হয়, আমরা যদি খেলতেই না পারি, আমাদের ফিটনেস তো আমাদের নিজে ঠিক রাখা লাগতেছে, আমাদের কোনো কোচ নাই, তাহলে কি অবস্থায় আছে আমরা? আচ্ছা, মানে আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই 2 বছরে তাহলে ফেডারেশনের কর্মকর্তারা করলেন কি? মানে তারা কি শুধু অফিস করেছেন নাকি অফিসটাও করেননি? যদি
শীর্ষ তারকাদেরই আসলে দেখভাল করা না হয়, তাদেরকেই যদি সুযোগটা না দেওয়া হয়, তাহলে আসলে তাদের কাজটা কি ফেডারেশন? আমি সেটাও জানি না। আমরা অনেক চেষ্টা করছি এবং কি আমরা আসলে আমাদের তো অফিসিয়াল কোনো কিছু জানার কোনো বিষয় না, ওরা অফিসে কি করে না করে সেগুলো আমরা জানি না, কিন্তু আমরা অনেকবার নলেজ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমরা হ্যাঁ ভিতরে খবর জানি, যারা আসলে যোগ্য, এই জায়গার যোগ্য, যারা আসলে তাইকোয়ান্ডো বোঝে, যাদের দিয়ে কাজ করানো যাবে, তাদেরকে তারা সাইড করে রাখছে, তাদেরকে ঢুকতে দেয় নাই এবং তাদেরকে তারা কোনো কমিটি মিটিংও ডাকে না, যতটুকু আমি জানি আর কি। এবং আমরা যে গেম চালাই, একটা গেম ম্যানেজমেন্ট করা, একটা গেমে নিয়ে যাওয়া, একটা গেমে একটা কথাবার্তা বলা এবং একটা গেমে পুরো প্লেয়ারের মেডিকেল সেট আপ সব কিছু অ্যারেঞ্জ করা, যারা এগুলো বোঝে, কিছু লোক আছে তার কমিটির মেম্বারে ঢুকছে, বা তাদেরকে কমিটির কোনো মিটিং বা কোনো কাজই তারা ডাকে না। তো কেন ডাকে না সেটাও আমি জানি না। কি আমার কথা হলো যে আছে আমার কমিটিতে কিছু লোক আছে যারা 15-20 বছর তাইকোয়ান্ডোর সাথে জড়িতই ছিল না, কিন্তু আরও লোক আছে যারা তাইকোয়ান্ডো বোঝেও না, কিন্তু তারাই এখন মনে করেন তাইকোন্ডোটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতেছে। আজকে আজকে আমাদের 4 বছর আগে আমাদের তাইকোন্ডো বইয়ে লেখার কথা ছিল, শারীরিক শিক্ষা বই আমাদের তাইকোন্ডো একটা ইভেন্ট লেখার কথা ছিল এবং প্রতিটা স্কুল প্রতিষ্ঠানে আমাদের তাইকোন্ডো পরিচালনা করার কথা ছিল। কিন্তু এই 2 বছরের মধ্যে আমাদের আসলে কোনো অ্যাচিভমেন্ট নাই। এখন হ্যাঁ আমিনুল ভাইয়া আমাদের যে সে আসলে আমি তাকে কাছে অনেক বিনয়ী এবং আমি তাকে অনেক ধন্যবাদ যে তিনি আসার পরে আমাদের ইন্ডিভিজুয়াল গেমের এরকম একটা প্রাধান্য দিচ্ছে। আমরা অনেক প্লেয়ার আছে যারা এখন মাসিক ভাতা 1 লক্ষ টাকার মতো পাইতেছি এবং এটা আমাদের জন্য স্বপ্ন ছিল। একসময় আমরা 15,000-20,000 টাকার মধ্যে খেলতাম, আর এটা আমাদের কাছে মনে হতো যে আল্লাহ অনেক টাকা, এর চেয়ে টাকা আমাদের দরকার নাই। কিন্তু তিনি যে প্লেয়ারদেরকে এত প্রাধান্য দিচ্ছে, এটা আমাদের জন্য অনেক কিছু, অনেক। কিন্তু কথা হলো এখানে আমার তাইকোন্ডো প্লেয়ার একটাও নাই, ওখানে থাকবে কেন? কোনো গেমসই নাই তো তাদের। একটা ইন্টারন্যাশনাল গেমস হলে তো সেই ভাতা পাবে, কিন্তু ইন্টারন্যাশনাল গেমসে 6-7 মাসে 1-2 বছরে কোনো গেমস হয় না। আচ্ছা, ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আপনাদের কি কখনো, মানে তাইকোন্ডো যারা খেলেন, আপনাদের কি কখনো কথা হয়েছে? বিশেষ করে একটা জিনিস আসলে খুবই খারাপ লাগার বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের একজন প্লেয়ার বৈশ্বিক মঞ্চে যাবেন পারফর্ম করতে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে, তার যদি প্লেয়ার হিসেবে, যে আসলে প্লেয়ার হিসেবে পারফর্ম করবে, তার যদি বিজনেস ভিসা নিতে হয়, এটা আসলে তো খুবই কষ্টদায়ক ব্যাপার। মানে এইসব বিষয় কি আপনারা তার সঙ্গে শেয়ার করার সুযোগ পেয়েছেন? আমরা আসলে ভাইয়া আসার পরে তো অনেক ব্যস্ত, নতুন করি অনেকগুলো ইভেন্ট সে পরিচালনা করতেছে। আর এই গেমসটা আসলে আর একটা কথা হলো যে ফেডারেশন থেকে তো আসলে পারমিশন নেওয়ার একটা সিস্টেম থাকে যে আপনাকে যে কোনো গেমসে যাইতে হলে ফেডারেশন থেকে পারমিশন নিতে হবে। আমার কথা হলো যে ফেডারেশন যদি নিজের উদ্যোগে গেমসে না করে, আমি কারণ পারমিশন নেব, যেখানে আমি কষ্ট করে স্পন্সর জোগাড় করতেছি, আমি কষ্ট করে ভিসা করতেছি, আমি কষ্ট করে সব কিছু করতেছি, আমি তার কাছে কেন পারমিশন নিতে যাবো? আর সে এই পারমিশন যখন নেব, সে যদি আমাকে গেম দেয় 2-1টা, দেন আমি যদি নিজ উদ্যোগে একটা গেমে যাই, তাহলে আমি বুঝবো যে তার কাছে আমি পারমিশন দেবো। সে তো কোনো গেমের অ্যারেঞ্জই করতে পারে না। আর এখানে আমিনুল ভাইয়ের সাথে হ্যাঁ আমরা কন্ট্যাক্ট করছিলাম, জাহিদ ভাইয়ের মাধ্যমে কন্ট্যাক্ট করছিলাম এবং সে অবগত আছে হয়তোবা, কিন্তু এখন এখানে বিষয় হলো ফেডারেশনের একটা পারমিশনের বিষয় আছে। তো আমি এটা নিজ স্পন্সরে নিজভাবে গেছি। হ্যাঁ, আমি ওইখান থেকে ইনভাইটেশন আসলে আমি গেমের মাধ্যমে যেতে পারতাম, বিদেশ ভিসা লাগতো না, বাট আমার সময় ছিল কম অ্যান্ড আমার টিকিট কাটা ছিল না। টিকিটের যাত্রাটা আরও ভয়ঙ্কর ছিল। আমি আসলে আমার ভিসা হয়েছিল 30 তারিখ বিকাল 5টার দিকে এরকম টাইমে, কিন্তু আমার প্লেনের টিকিট কাটা হয়নি। তো আমি লাস্টে তখন পর্যন্ত কি প্লেনের টিকিটের যে অর্থটা সেটা এখনো মেলে নেই আর কি। আমরা টাকা দিয়ে রাখছিলাম অনেক আগে, কিন্তু সে আসলে ভয়ে ছিল যে ভিসা হবে কি হবে না। আচ্ছা, তো সে কারণে এখন আমরা ওই সময় টিকিট পাচ্ছিলাম না, যাবো কিভাবে? এরকম একটা পরিস্থিতির ভিতরে এখন আমিও হতাশ হয়ে পড়ছি, জানি এত কষ্ট করলাম আর মনে হয় গেমে যাওয়া হচ্ছে না। শেষ মুহূর্তে এরকম হচ্ছে, কিন্তু হয়তোবা কেউ একজন আল্লাহর রহমতে ওই একটা টিকিট ছেড়ে দিয়েছিল, বা টিকিটের দাম ছিল 1,20,000 টাকা। আচ্ছা, তো আমি কোনো কথা চিন্তা ভাবনা করি না, আমি বলছি যে আমার গেমসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই গেমস আমাকে ইনভাইট করছে, মানে এই গেমে আমার যাওয়াটা খুব বড় একটা গেমস, আমার যাওয়াটা খুব দরকার। তো আমি কোনো কথা না ভেবে, টাকা পয়সা চিন্তা না করে, আমার কাছে যত টাকা স্পন্সর টাকা ছিল বা আমার খরচের টাকা ছিল, আমি সব টাকা করে ঢেলে দিই অ্যান্ড তারপর আমি গেমসে যাই। অ্যান্ড আল্লাহর রহমতে আমার রেজাল্ট, অ্যান্ড আমার কাছে ভালো লাগে যে আমার যখন ওইখানে আমাকে বেস্ট প্লেয়ার টুর্নামেন্ট করছে, অ্যান্ড আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ওইটাই যে পুরো টুর্নামেন্টে তো প্রায় 800-900 স্টুডেন্ট ছিল, 800 প্লেয়ার ছিল, ওর মধ্যে আমি বেস্ট প্লেয়ার। তো ওটাই আমার কাছে সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট। মানে কষ্টটা সার্থক হয়েছে আর কি। ফয়সাল আহমেদ, আপনার কাছে